ওয়েলকাম টু জিওপিডিয়া প্ল্যাটফর্ম। আজকে যে টপিকটা আমরা পড়বো কনসেপ্ট অফ রেস অ্যান্ড বেসিস অফ ক্লাসিফিকেশন। কনসেপ্ট অফ রেস অ্যান্ড বেসিস অফ ক্লাসিফিকেশন আজকে এটা পড়বো। তো আমরা দেখবো রেশিয়াল ক্লাসিফিকেশন কাকে বলে সেটা দেখবো। রেশিয়াল ক্লাসিফিকেশন কি, ঠিক আছে। বেসিস অফ রেশিয়াল ক্লাসিফিকেশন, রেশিয়াল ক্লাসিফিকেশন করা বেসগুলো কি রয়েছে, ঠিক আছে। যেমন স্কিন কালার হতে পারে, হেয়ার হতে পারে, আই হতে পারে, ঠিক আছে, লিপস হতে পারে, ইয়ার হতে পারে, কান, ঠিক আছে। তো নেক্সট বলছে যেটা হেড ফর্ম হতে পারে, হেড ফর্ম হতে পারে, নোজ ফর্ম হতে পারে। তো তার উপর ভিত্তি করে কিছু ইন্ডেক্স হয়, যেমন সেফালিক ইন্ডেক্স বা ফেশিয়াল ইন্ডেক্স যেটাকে বলে, তার কিছু ভাগ আছে, ডোলিওসিফেলিক, মেসোসিফেলিক, ব্র্যাক্সিফেলিক ইন্ডেক্স। ফেস ফর্মের কিছু ভাগ আছে, হাইপার ইউরোপ্রসপিক, ইউরোপ্রসপিক, মেসো ইউরোপ্রসপিক, লেপ্টো ইউরোপ্রসপিক। এবং নেজাল ইন্ডেক্স কীভাবে ক্যালকুলেট করা হয় সেটার একটা ক্যালকুলেশন রয়েছে। এবং নেজাল ইন্ডেক্স কাকে বলে এবং তার যে ক্লাসিফিকেশন সেটা দেখবো, দেখলে তা বাজে ক্লাস শেষ, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক তাহলে কি বলছে। রিমোট সেন্সিং জিএসএ ক্লাস করানো আছে, তোমাদের একটা প্লেলিস্ট দেওয়া হয়েছে গ্রুপে, টেলিগ্রামে, সব জায়গায়। যারা করোনি রিমোট সেন্সিং জিএস জিপিএসটা করে নাও অবশ্যই। আচ্ছা, রেশিয়াল ক্লাসিফিকেশন কাকে বলে? দ্য টার্ম রেস অর রেশিয়াল গ্রুপ রেফার টু দ্য ডিভাইডিং হিউম্যান অ্যাকর্ডিং টু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মানুষকে তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে যখন তাকে ডিভিশন করা হয় তখন তাকে রেস বা রেশিয়াল গ্রুপ বলা হয়, ঠিক আছে। রেস বা রেশিয়াল গ্রুপ কিসের উপর ভিত্তি করে হয়? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে রেস বা রেশিয়াল ক্লাসিফিকেশন, রেশিয়াল গ্রুপের যে ক্লাসিফিকেশন সেটা করা হয়। তার রেশিয়াল ক্লাসিফিকেশন কি বলছে? দ্য টার্ম রেস অর রেশিয়াল গ্রুপ রেফার টু ডিভাইডিং হিউম্যান অ্যাকর্ডিং টু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মানে ধরো বিভিন্ন মানুষকে পৃথিবীতে এই যে রয়েছে, আমরা তো এক এক রকমের মানুষকে দেখতে পাই। তো যারা সিমিলার দেখতে মানুষজন, যেমন ধরো তুমি যদি চলে যাও মাউন্টেন এরিয়াতে, মাউন্টেন এরিয়াতে মানুষজনেরকে যেরকম দেখতে হয়, প্লেন রিজিয়নে মানুষজনকে কিন্তু সেরকম দেখতে হয় না, তাদের আকার আকৃতির মধ্যে পার্থক্য হয়। আবার প্লেন রিজিয়নে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভ্যারিয়েশন দেখা যায়। তো যেসব জায়গায় মানুষের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মানুষের মুখ, চোখ, মুখ, নাক একই ধরনের হয়, তাকে একই ধরনের দেখতে হয়, তাদেরকে যদি একটা গ্রুপ করে ফর্ম করা যায় তখন তাকে বলা হয় রেস বা রেশিয়াল গ্রুপ, ঠিক আছে। তো রেশিয়াল গ্রুপকে আমরা কি করতে পারি? বিভিন্ন বেসিস অনুযায়ী ক্লাসিফিকেশন করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে স্কিন কালার। তাহলে প্রথম হচ্ছে স্কিন কালারের উপর বেস করে ডিভিশন করা যায়। যেমন হচ্ছে কি হোয়াইট স্কিন কালার, ইয়েলো স্কিন কালার আর ব্ল্যাক স্কিন কালার। হোয়াইট স্কিন কালার পিপল যেটা হচ্ছে তাকে বলে লিউকোডাম, ঠিক আছে। হোয়াইট স্কিন কালার যারা সাদা চামড়ার মানুষজন যারা, তাদেরকে বলে লিউকোডাম। বা তাদের যেমন এক্সাম্পল কোন নাম কি, ককেসাস, ঠিক আছে। ইয়েলো স্কিন কালার পিপল, ইয়েলো স্কিন কালারকে আমরা বলি জ্যান্থোডামস। যেমন হচ্ছে মঙ্গোলিয়ান, মঙ্গোলয়েড পিপল, যেটা হচ্ছে আমরা, আমাদের গায়ের চামড়াটা দেখবে মোটামুটি হলুদ কালারের, হলদে। আর দেখবে যারা একটু বিদেশে আমেরিকা ইউরোপে থাকে তাদের গায়ের চামড়া সাদা কালারের, তাদেরকে বলে লিউকোডাম বা ককেসাস। আর ব্ল্যাক স্কিন কালার মেনলি আফ্রিকার লোকরা, যারা দেখবে মিলানোডামস বলা হয়, নেগ্রোস বলা হয়। তাহলে ককেসাস হচ্ছে মেনলি ইউরোপ, আমেরিকা, ইউরোপ, ইউএসএতে দেখা যায়। আর মঙ্গোলয়েড যেটা কি বলছে, মঙ্গোলয়েড হচ্ছে এশিয়াতে দেখা যায়, এশিয়াতে দেখা যায়। আর নেগ্রয়েড কোথায় দেখা যায়? নেগ্রয়েড হচ্ছে আফ্রিকাতে দেখা যায়, ঠিক আছে। তাহলে দেখবে আফ্রিকার গায়ের লোকজনদের গায়ের রং হচ্ছে কালো। তো এইটা হচ্ছে স্কিন কালারের ওপর বেস করে আমরা তিনটে ডিভিশন করতে পারি। একটা হোয়াইট স্কিন কালার, ইয়েলো স্কিন কালার, ব্ল্যাক স্কিন কালার, লিউকোডামস, জ্যান্থোডামস, মিলানোডামস, ককেসাস, মঙ্গোলস আর নেগ্রোস, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি হেয়ারের ওপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। কিসের ওপর বেস করে? হেয়ার। হেয়ারের ওপর ভিত্তি করে দেখবে কারোর দেখবে কোনো কোনো গোষ্ঠীর মানুষদের দেখবে চুলটা একটু কার্লি হয়, ঠিক আছে, মানে কোঁকড়ানো। কারোর স্মুথ চুল হয়, ঠিক আছে। কারোর দেখবে চুলের মধ্যে একটু ভাঁজ থাকে। তো বিভিন্ন ধরনের যারা দেখবে একই ধরনের গোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে কি হচ্ছে একই সিমিলার ধরনের হেয়ারের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। সেই থেকে রেশিয়াল ক্লাসিফিকেশন করা যায়। তোমরা হেডিংগুলোকে অবশ্যই তুলে ধরবে, পরীক্ষায় কিন্তু নোট করবে। পরীক্ষায় এগুলো দেয় যে কোন কোন বেসিসের উপর ভিত্তি করে রেশিয়াল ক্লাসিফিকেশন করা যায়। নেক্সট হচ্ছে আই এর উপর বেস করে করা যায়। আই, চোখ। যেমন দেখবে আমরা যেমন মঙ্গোলয়েড পিপল, ঠিক আছে, আমাদের চোখের মধ্যে একটা কিন্তু ফোল্ড লক্ষ্য করা যায়, আই ওপেনিং, ফোল্ড, আই কালার, ঠিক আছে। আমাদের দেখবে চোখের মধ্যে একটা পরীক্ষায় দেখা যায় যে কোন গোষ্ঠীর মধ্যে বা কোন রেশিয়াল গ্রুপের মধ্যে চোখের ওপরে ভাঁজ তৈরি হয়। দেখবে আমাদের চোখের উপরে একটা ভাঁজ রয়েছে, তো এটাকে মঙ্গোলয়েডদের উপরে দেখা যায়। আইতে ফোল্ড লক্ষ্য করে দেখা যায় মঙ্গোলস। মঙ্গোলসদের মধ্যে আমরা কি দেখতে পাই? আই এর মধ্যে ফোল্ড, মানে চোখের উপরে একটা ভাঁজ,
আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট হচ্ছে লিপস। লিপস দেখবে লিপসের মধ্যে অনেকের ব্যাপার থাকে, লিপসের মধ্যে ক্লাসিফিকেশন হয়। যেমন দেখবে কারোর লিপসটা একটু মোটা হয়, কারোর একটু সরু হয়, ঠিক আছে। আবার দেখবে কোনো কোনো গোষ্ঠীর লোকজনদের দেখবে একটু লিপসটা পুরোপুরি ঠোঁটটা বন্ধ হয় না, একটু খুলে থাকে। আবার কারোর দেখবে পুরোপুরি একদম বন্ধ হয়ে যায়, কারোর ওপেন, কারোর শার্ট, কারোর ফরওয়ার্ড, কারোর ব্যাকওয়ার্ড, আপ ডাউন, এরকম বিভিন্ন ধরনের লিপস আমরা দেখতে পাই। এর ওপর ভিত্তি করে ইয়ারের ক্লাসিফিকেশন করা হয়। মনে রাখবে এখানে কিন্তু কোনো একটা ব্যক্তিকে দেখে তার ক্লাসিফিকেশন হবে না, তার কমিউনিটিকে দেখে দেখা হবে। ধরো তুমি পুরুলিয়া গেলে, সেখানকার যে সমস্ত মানুষদের দেখলে যে একই ধরনের লিপ বা ঠোঁট বা একই ধরনের হেয়ার, একই ধরনের আই ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে তুমি একটা গোষ্ঠী বানিয়ে দিলে এবং তার সেইটার একটা নাম দিলে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, তখন সেটা হবে রেশিয়াল ক্লাসিফিকেশন। নেক্সট হচ্ছে ইয়ার। ইয়ার হচ্ছে কিসের উপর বেস করা হয়? ইয়ার হচ্ছে তাহলে যেটা হয়, ইয়ারে হচ্ছে কানের যে লোব থাকে না, এই যে লোব বলতে কানের পাতা, এই যে নিচের দিকে যে অংশটা হয় এটাকে লোব, এর ওপর বেস করে ইয়ারের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, ঠিক আছে। দ্য অ্যাটাচড ইয়ার লোব ইজ মোর প্রিমিটিভ ফিচার দ্যান দ্য ফ্রি লোব। অনেকে দেখবে কানের লোবটা যেটা হয় একদম এই চামড়ার সাথে গালের সাথে কি হয় লেগে থাকে। আবার অনেকের, আমাদের যেমন এই যে মাঝখানটা কি হয় ফাঁকা থাকে, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ফাঁকা জায়গাটা, তা এইটা কিছু কমিউনিটি মঙ্গলসদের মধ্যে ফাঁকা থাকে। আবার দেখবে নেগ্রয়েড বা ককেসাসদের অনেকের মধ্যে দেখবে এটাকে আবার কি হয়েছে এরকম ঝুলে যায়। অনেকে আবার কানের পাতাটা অনেকটা লম্বা হয়, লম্বা টাইপের, বিশেষ করে ককেসাসদের মধ্যে দেখা যায়। তো এইগুলো করে আমরা কি করি, ইয়ারের ভিত্তিতে আমরা রেশিয়াল ক্লাসিফিকেশন করতে পারি। নেক্সট হচ্ছে হেড ফর্ম। হেডের ওপর ভিত্তি করে করা। হেড বলতে কিন্তু তোমরা এই মাথাটাকে ভেবো না। হেড বলতে কি বোঝায়, এই যে এই অংশটাকে বোঝায়, এই যে আমাদের এখানে কপাল থেকে এই অংশ, দিস ইজ দ্য হেড ইন্ডেক্স, এইটাকে বলে হেড। কারোর দেখবে হেডটা এটা হয়ে থাকে কি, ওর একটা লম্বা টাইপের হয়, ঠিক আছে, কারোর একটু গোল টাইপের হতে পারে। এটাকে মেজার করার জন্য একটা ইন্ডেক্স রয়েছে যেটাকে বলে সেফালিক ইন্ডেক্স, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মানুষের হেডকে মেজার করার জন্য যে ইন্ডেক্সটা রয়েছে তার নাম হচ্ছে সেফালিক ইন্ডেক্স, এবং তার উপর ভিত্তি করে হেডকে কতগুলো ভাগে ভাগ করা হয়। তারপর ভিত্তি করে হেডকে 3টে ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ হয়? একটা গেল ডোলিওসিফ্যালিক, একটা গেল মেসোসিফ্যালিক, আর একটা হচ্ছে ব্র্যাক্সিফ্যালিক। একটা গেল ডোলিওসিফ্যালিক, একটা গেল মেসোসিফ্যালিক, একটা গেল ব্র্যাক্সিফ্যালিক, ঠিক আছে। ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক, ব্র্যাক্সিফ্যালিক। ওকে, দেখো সেফালিক ইন্ডেক্স একটা আমরা আমাদেরকে যদি রেখে যাই, সেফালিক ইন্ডেক্সের ফর্মুলা কি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেফালিক ইন্ডেক্সের ফর্মুলা একটা হচ্ছে উইথ অফ হেড ডিভাইডেড বাই লেন্থ অফ হেড ইন্টু 100। মানে আমার মুখের যে ধরো কারোর আমি যদি মুখটা এখানে আঁকি, ঠিক আছে, তাহলে মুখটা, এটা কিন্তু মুখ, ঠিক আছে। তাহলে উইথ অফ হেড মানে ধরো উইথ অফ হেড, ঠিক আছে, ধরো এই যে উইথটা, উইথ অফ হেড ডিভাইডেড বাই লেন্থ অফ হেড, উইথ অফ হেডের সংখ্যাটা ডিভাইড বাই লেন্থ অফ হেডের সংখ্যাটা ইন্টু 100 করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে সেফালিক ইন্ডেক্স। তার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, এটা কে করেছিলেন, সেফালিক ইন্ডেক্স করেছিলেন অ্যান্ড্রিস র্যাডজিউস, 1840-তে তিনি করেছিলেন। তো তার উপর ভিত্তি করে ফেশিয়াল 3 ভাগে ভাগ করা হয়। এটা মনে রাখবে, হেড ইন্ডেক্স, ঠিক আছে। ডোলিওসিফ্যালিক ইন্ডেক্স হচ্ছে হেড ইন্ডেক্স, 3টে ভাগে ভাগ হয়, ডোলিওসিফ্যালিক ইন্ডেক্স, মেসোসিফ্যালিক ইন্ডেক্স, ব্র্যাক্সিফ্যালিক ইন্ডেক্স। ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক, ব্র্যাক্সিফ্যালিক্স। ডোলিওসিফ্যালিক্সের এই যে ক্যালকুলেশনটা যদি আমি করি, যদি ইন্টু 100 করি সে পার্সেন্টেজে বেরোবে, তাহলে তার ভ্যালু যদি লেস দ্যান 75%, 75%-এর কম হয়, তখন স্কালটা কীরকম, লং অ্যান্ড ন্যারো, মানে এরকম সরু মুখ এবং লম্বাটে মুখ, তাকে বলে ডোলিওসিফ্যালিক, ঠিক আছে। আর যদি তুমি দেখো মেসোসিফ্যালিক, মেসোসিফ্যালিক মানে কি বলছে, মেসোসিফ্যালিক হচ্ছে যেখানে 75 থেকে 80%, যেখানে স্কাল ইজ নিয়ারলি ওভাল, সরি। তাহলে মেসোসিফ্যালিক কি বলছে, 75 থেকে 80% থাকে, মানে ডোলিওসিফ্যালিক্সের ইন্ডেক্সের ভ্যালুটা, স্কাল হয় কীরকম, ওভাল, মানে এরকম গোল শেপের মতো হয়। আর ব্র্যাক্সিফ্যালিক্স বলছে লেস ওভার 80%, 80%-এর বেশি যদি হয়ে যায় তখন হচ্ছে ব্রড অ্যান্ড শর্ট, মানে কি হচ্ছে, গোল হচ্ছে কিন্তু মুখটা ছোট, অনেকে দেখবে মুখটা খুব ছোট এবং গোল টাইপের হয়, তাকে বলে ব্র্যাক্সিফ্যালিক ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক আর ব্র্যাক্সিফ্যালিক 3টে ভাগ দিয়ে আমরা কি করি, আমরা করি হচ্ছে অ্যান্ড্রিস র্যাডজিউস করেছিল, যেটাকে আমরা করি হেড ইন্ডেক্স, ঠিক আছে, হেড ফর্ম বার করি আমরা। এই 3টের ওপর ভিত্তি করে আমরা কোনো জাতি ককেসাস, কোনটা মঙ্গোলয়েড, কোনটা নেগ্রো, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ফেস ফর্ম। ফেস ফর্ম তাহলে কাকে বলছে, হিউম্যান ফেস। এবার আমরা করি ফেস মানে মুখ, ঠিক আছে। তো মুখের ক্ষেত্রে আমরা কি করি, মুখের ক্ষেত্রে যেটা দেখবে, হুইচ হেল্পস টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল অন দ্য বেসিস অফ কনফার্মেশন অফ দ্য ফেস
প্রিডমিনিটি অফ হেয়ার লাইন, দ্য ফর্ম অফ জ অ্যান্ড ফোরহেড। ঠিক আছে, এখানে এই ফেস ফর্মের মধ্যে আমরা মেনলি কোন জায়গাটাকে গুরুত্ব দিই, হেড ইন্ডেক্সের মধ্যে পুরো মুখটাকে গুরুত্ব দিলাম, আর এই যে ফেস ফর্মের মধ্যে এই জটাকে গুরুত্ব দেয়, এই জায়গাটাকে মেনলি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এই জায়গাটার উপর ভিত্তি করে আমরা ভাগ করি কি কি হয়, একটা হাইপার ইউরোপ্রসপিক, ইউরোপ্রসপিক, মেসো ইউরোপ্রসপিক, লেপ্টো ইউরোপ্রসপিক। 78.9, 79 থেকে 83.9, 84 থেকে 87.9, 88 থেকে 92.9। যত ভ্যালু বাড়বে তত জটা কী হবে, আস্তে আস্তে নিচের দিকে চওড়া হবে। ঠিক আছে, আর যত কি হচ্ছে, যত তোমার ধরো ভ্যালু কম থাকবে, তার মানে কি এটা কি হবে, চওড়া হবে। আমরা যেহেতু এই মেসো ইউরোপ্রসপিক, এই ইউরোপ্রসপিকের আর মেসো ইউরোপ্রসপিকের মাঝামাঝি পড়ছি, সেই জন্য আমাদের চটা দেখবে খুব একটা লম্বা হয় না, মোটামুটি থাকে। কিন্তু যারা দেখবে অনেক বেশি লেপ্টো ইউরোপ্রসপিকের মধ্যে পড়বে, তাদের জটা কী হবে, অনেকটা চওড়া হবে, নিচের দিকে একটু নামবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফেস ফর্মের ভিত্তিতে আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স করতে পারি। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে যে হাইপার ইউরোপ্রসপিক রিলেটেড টু হুইচ ফর্ম, হেড ফর্ম, ন্যাজাল ফর্ম, ফেস ফর্ম ইত্যাদি আমরা বলে দিতে পারি। তাহলে তোমাকে বলতে হবে হাইপার ইউরোপ্রসপিক, লেপ্টো ইউরোপ্রসপিক, মেসো ইউরোপ্রসপিক, এগুলো সবই ফেসের সাথে যুক্ত, আর ডোলিওসিফেলিক, মেসোসিফেলিক, ব্রেক্সোফেলিক হেড ইন্ডেক্সের সাথে যুক্ত। ঠিক আছে, এবার যেটা আমরা করব সেটা পড়বো ন্যাজাল ইন্ডেক্স। এই যে নাকের ইন্ডেক্স আমরা করব, সেটা হচ্ছে উইথ অফ নোজ। উইথ অফ নোজ বলছে যে নাকের উইথটা, আর একটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, নাকের লেন্থটা, তাহলে উইথটা আর লেন্থটা এটা নেব। তাহলে নাকের এই যে ধরো এটা হচ্ছে উইথ, এই উইথটার সংখ্যাটা নেব কতটা হচ্ছে, আর লেন্থ বলতে একদম উঁচু থেকে নিচু অবধি নেবো, লেন্থ কতটা। তাহলে উইথ অফ নোজ ডিভাইডেড বাই লেন্থ অফ নোজ ইন্টু 100 করলে আমরা যেটা পাবো তাকে বলে ন্যাজাল ইন্ডেক্স। ঠিক আছে, তো ন্যাজাল ইন্ডেক্স ইজ দ্য রেশিও অফ দ্য ন্যাজাল ব্রিথ টু ন্যাজাল লেন্থ। ঠিক আছে, মানে এই ব্রিথ আর ডিভাইডেড বাই ন্যাজাল লেন্থ করলে আমরা তাকে বলি ন্যাজাল ইন্ডেক্স। ঠিক আছে, এবার একটা জিনিস তুমি মনে রাখবে যে ন্যাজাল ইন্ডেক্সের ক্ষেত্রে কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে রাখবে, আমি তোমাদের ছোট করে বলি যে যেসব জায়গায় দেখবে গরম প্রধান অঞ্চল, সেখানে নাক কিন্তু মোটামুটি সরু হয়। কেন, বেশি যদি চওড়া হয় নাক, তাহলে নাক থেকে কী হবে, বিভিন্ন ধরনের ধরো ওয়াটার ভ্যাপার, আমাদের শরীরের যে জল সেটা বেরিয়ে যাবে। কিন্তু শীত প্রধান দেশে কি হয়, শীত প্রধান দেশে আবার কি হয়, যেখানে ধরো শীত প্রধান দেশ, সেখানে আবার নোজটা কী হবে, তুলনামূলকভাবে একটু চওড়া হবে। আর যেখানে গরম প্রধান জায়গা, সেখানে নোজটা কী হবে, মোটামুটি সরু হবে। এখানে দেখানো তারা কি বলছে, ন্যারো নোজ ইন কোল্ড ক্লাইমেট। ঠিক আছে, কোল্ড ক্লাইমেটে আমরা কি দেখতে পাই, ন্যারো মানে সরু টাইপের নোজ আমরা দেখতে পাই। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট লঙ্গার ন্যারোয়ার নোজ দ্যাট ক্যান বেটার হিট অ্যান্ড ইনহেলড এয়ার ইন কোল্ড ক্লাইমেট, ইন হিউমিড হট ক্লাইমেট নস আর অফেন হোয়াইট। আচ্ছা সরি, আমি একটা জিনিস আমি ভুল বললাম, একটু মনে রাখো, আমি উল্টোটা বললাম। গরম প্রধান জায়গা যেটা রয়েছে, তাহলে কি রয়েছে, গরম প্রধান জায়গা যেখানে হট ক্লাইমেট, সেখানে নোজটা কি হচ্ছে, হোয়াইট হচ্ছে, নোজটা কি হচ্ছে, হোয়াইট। ঠিক আছে, কারণ গরম প্রধান জায়গায় তো তুলনামূলকভাবে জলের অভাব নেই। ঠিক আছে, তো ওখানে কি হচ্ছে, আমরা তুলনামূলক নাক যদি চওড়া হয়, আমাদের যদি ওয়াটার ব্যাপার বেরিয়েও যায়, আমরা তুলনামূলকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওয়াটার ব্যাপার অ্যাবজর্ব করতে পারবো। কিন্তু যদি যেখানে শুষ্ক অঞ্চল, কোল্ড ক্লাইমেট, সেখান থেকে যদি আমার বেশি করে শরীরের জল বেরিয়ে চলে যায়, তাহলে ওখানে ওয়াটার ব্যাপারের তো অভাব রয়েছে, আমার শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে। সেই জন্য কোল্ড ক্লাইমেটের ক্ষেত্রে নোজটা কী হয়ে যায়, ন্যারো হয়, সরু টাইপের হয়। কিন্তু যেখানে গরম জায়গায়, সেখানে নোজ কী হয়ে যায়, হোয়াইট টাইপের হয়, চওড়া টাইপের হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। আর ন্যাজাল ইন্ডেক্সের ফর্মুলা কি, একটা হচ্ছে উইথ অফ নোজ ডিভাইড বাই লেন্থ অফ নোজ ইন্টু 100 করলে আমরা ন্যাজাল ইন্ডেক্স পেতে পারি। তো ন্যাজাল ইন্ডেক্সের ক্ষেত্রে চারটে ফর্মুলা হয়, লেপ্টোরাইন, মেসোরাইন, ক্যামিরাইন অর প্ল্যাটিরাইন আর আলট্রা ক্যামিরাইন। লেপ্টোরাইন হচ্ছে 70.9, মেসোরাইন 71 থেকে 84.9, ক্যামিরাইন অর প্ল্যাটিরাইন হচ্ছে 85 থেকে 99.9, আলট্রা ক্যামিরাইন হচ্ছে 100 অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে তিনটে প্যারামিটার, একটা হচ্ছে ডোলিওসিফেলিক, মেসোসিফেলিক, ব্র্যাক্সিফেলিক্স, যেটা হেড ইন্ডেক্সের সাথে যুক্ত, হেড। আর তোমার হচ্ছে ওই হাইপার ইউরোপ্রসপিক, মেসো ইউরোপ্রসপিক, লেপ্টো ইউরোপ্রসপিক, এইগুলো কিসের সাথে যুক্ত, ফেস মানে জ। আর ন্যাসাল ইন্ডেক্সের সাথে লেপ্টোরাইন, মেসোরাইন, প্ল্যাটিরাইন, আলট্রাক্যামিরাইন এই জায়গাটা যুক্ত। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে যে গরম প্রধান জায়গায় কী হয়, নোজটা কী হবে, আবারও বলছি, চওড়া হবে। আর যেখানে শীত প্রধান জায়গায়, কোল্ড ক্লাইমেটে, নোজ কী হবে, সরু টাইপের, সরু এবং লম্বা টাইপের হবে। অনেকের নোজ দেখবে এরকম চওড়া টাইপের হয়। ঠিক আছে, তার মানে সে গরম প্রধান জায়গা। যার নোজ দেখবে একদম সরু টাইপের, টিকালো, দেখবে যারা ঠান্ডার জায়গায় থাকে তাদের নোজ সবসময় এরকম সরু এবং টিকালো টাইপের হয়। ঠিক আছে,
আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, যেটা হচ্ছে এতগুলো ইন্ডেক্স তো আমরা ইউজ করি, হেয়ার বলো, স্কিন কালার বলো, আই বলো, লিপস বলো, ফিজিক্যাল মানে এটাকে রেশিয়াল ক্লাসিফিকেশন করার জন্য, কিন্তু একটা জিনিসকে আমরা খুব একটা বেশি প্রাধান্য দিই না। সেটা কি? সেটা হচ্ছে ইয়ার, কান। ঠিক আছে, এই যে কান যেটা বললাম লোভ, সেটা বর্তমানে এখন বিশেষ একটা প্রাধান্য দেওয়া হয় না, নট সো ইম্পর্টেন্ট। পরীক্ষা এটাও কিন্তু অলরেডি কোশ্চেন এসে গেছে, যে এতগুলো ধরো তোমাকে এগুলো সব দিয়ে দিল, হেড, নোজ, ইয়ার, হ্যানা ত্যানা দিল, এর মধ্যে বললো কোনটা বেশি ইম্পর্টেন্ট নয়, কোনটা বেশি ইম্পর্টেন্ট নয় রেশিয়াল ক্লাসিফিকেশনের জন্য। অলরেডি কোশ্চেন এসে গেছে, সেটা হচ্ছে ইয়ার, কান। কানটাকে আমরা খুব একটা বেশি রেশিয়াল ক্লাসিফিকেশন করার জন্য ইম্পর্টেন্ট দিই না, কারণ এখানে লোভ দিয়ে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য বিষয়টাকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা জিনিস আমি একটু বলে দিই। এটা তাহলে এখান থেকে এগুলো কি কি পড়বে তোমরা, যে রেশিয়াল ক্লাসিফিকেশনের মধ্যে স্কিন কালারের উপর ভিত্তি করে যে ডিভিশনটা হচ্ছে, হোয়াইট স্কিন কালার, ইয়েলো স্কিন কালার এবং ব্ল্যাক স্কিন কালার, তিনটে নাম, লিউকোডার্মস, অ্যান্থোডার্মস, মিলানোডার্মস, এটা মনে রাখবে। হেয়ারের ওপর, আর বাকিগুলো প্যারামিটারগুলো মনে রাখবে, হেয়ার, আই, লিপস। ঠিক আছে, হেড ফর্মের তিনটে ডোলিওসিফেলিক ইন্ডেক্সের ভ্যালুটা মনে রাখবে, কে করেছিল, অ্যান্ড্রেস রেডজিউস। এবং তিনটে যে ভ্যালু, ডোলিওসিফেলিক, মেসোসিফেলিক, ব্র্যাক্সিফেলিক, তিনটে ভ্যালুও মনে রাখবে, 75-এর কম, 75 থেকে 80-এর বেশি। আর তিনটে বৈশিষ্ট্য। ঠিক আছে, আর ফেস ফর্মের ক্ষেত্রে মনে রাখবে যে ফেস ফর্মের ক্ষেত্রে ভ্যালুগুলো হাইপার ইউরোপ্রসপিক, ইউরোপ্রসপিক, মেসো ইউরোপ্রসপিক, লেপ্টো ইউরোপ্রসপিক। আর ন্যাজাল ইন্ডেক্সের ক্ষেত্রে ফর্মুলা মনে রাখবে। আর কোল্ড ক্লাইমেটে নাকের বৈশিষ্ট্য কীরকম হয়, গরম জায়গায় নাকের বৈশিষ্ট্য কীরকম হয়, আর তার যে প্যারামিটারগুলো মানে ইন্ডেক্সগুলো, লেপ্টোরাইন, মেসোরাইন, ক্যামিরাইন, আলট্রা ক্যামিরাইন, এটাকে মনে রাখার চেষ্টা করবে। এটা পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে, বোধহয় ওই জিনিসটা বাকি ছিল, সেটা হচ্ছে তোমার কালচারের হেরিটেজ, ওটাকে আমি একটু করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের এই পিডিএফটা অলরেডি দেওয়া ছিল, তোমাদের কাছে পৌঁছে গেছে। প্রথম দিন যে টপিকটা আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে কালচারাল হেরিটেজ, তো সেটা আমি একটুখানি বুঝিয়ে দিই, এই টপিকটা একটু বাকি ছিল। কালচারাল হেরিটেজ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কালচারাল হেরিটেজ, এটাকে আমরা একটু পড়িয়ে দেবো আজকে। ঠিক আছে, কালচারাল হেরিটেজটা কি হয়। দেখো, কালচারাল হেরিটেজ মানে কি বলছে, মিনিং অফ দ্য ওয়ার্ড হেরিটেজ ইজ এ প্রপার্টি। ঠিক আছে, সামথিং দ্যাট ইজ ইনহেরিটেড, পাস ডাউন ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। ইন কেস অফ হেরিটেজ ডাজ নট কনসিস্ট অফ মানি অর প্রপার্টি বাট অফ কালচার, ভ্যালুস অ্যান্ড ট্র্যাডিশনস। কালচারাল হেরিটেজ বলতে বোঝায় যে এমন কিছু ভ্যালু, দেখবে প্রত্যেকটা পরিবারের নিজস্ব কিছু একটা ট্র্যাডিশনস, একটা কালচার, একটা ভ্যালু থাকে, যেটা বংশ পরম্পরায় পরস্পরের মধ্যে দিয়ে চলে আসছে। পাস্ট অ্যানসেস্টার্সদের সময়ও ছিল, পাস্ট জেনারেশনে এখনও রয়েছে এবং ভবিষ্যতেও সেটা যাবে। তো ওই যে ভ্যালুস বা ট্র্যাডিশন বা কালচার, যেটা কোনো একটা পরিবারে বছরের পর বছর মানে প্রতিটা প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে, সেটাকেই বলা থাকে কালচারাল হেরিটেজ। হেরিটেজ মানে এরকম না এটাকে কোনো টাকা, মানি, প্রপার্টি, কোনো ধরো কারোর প্রপার্টি বছরের পর বছর, বংশের পর বংশ চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, দিস ইজ নট কনসিডার আন্ডার দ্য কালচারাল হেরিটেজ। কালচারাল হেরিটেজ কোনটা, যে ভ্যালু, যে ট্র্যাডিশন, যে কালচার, মানে প্রত্যেকটা পরিবারের ধরো একটা কালচার বা ভ্যালু বা ট্র্যাডিশন, যেটা একটা প্রজন্মের পর একটা প্রজন্ম চলেই যাচ্ছে, বর্তমানে আগেও ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও চলছে, সেটাকেই বলা হয় কালচারাল হেরিটেজ। কালচারাল হেরিটেজ ইজ এ লিগেসি অফ ফিজিক্যাল আর্টিফ্যাক্ট, ইনট্যাঞ্জেবল অ্যাট্রিবিউটস অফ এ গ্রুপ। ঠিক আছে, তাই কালচারাল হেরিটেজকে দুভাগে ভাগ করা হয়, একটা ট্যাঞ্জেবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল বলতে যেগুলো ছুঁয়ে দেখা যায়, ঠিক আছে, যার ফিজিক্যাল অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, আর ইনট্যাঞ্জেবল বলতে যেগুলো চোখে দেখা যায় না, যেগুলোকে কি করতে হয়, যেগুলো ধরো তুমি দেখলে কোনো একটা পরিবারে গেলে তাদের একটা খুব সুন্দর নিয়ম, ট্র্যাডিশন বহু বছর ধরে চলে আসছে,
আগেও ছিল, এখনও চলছে, ভবিষ্যতে যাবে। সো দিস ইজ আর ট্র্যাডিশনস, দিস আর কাস্টমস। এটাকে তুমি কখনো ছুঁয়ে দেখতে পারবে না, ইউ হ্যাভ টু ফিল ইট। তো সেটা গেল ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ, মানে যে সমস্ত ভ্যালু, কালচার, আর্টিফ্যাক্ট, মেনিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট আমরা দেখি না, আর্টিফ্যাক্ট মানে কি? আর্টিফ্যাক্ট মানে ধরো কোনো জায়গায় তুমি মানে গেলে সেখানকার যে কালচার, সেখানকার যে বৈশিষ্ট্য, ট্র্যাডিশন, সেগুলোকে বলা হয়। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলোকে বলা হয় ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ। আর ট্যাঞ্জিবল বলতে কি বোঝায়? এই যে আমরা যত সব মাউন্টেন, ধরো কোনো হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গেলাম, কোনো একটা বিল্ডিং দেখলাম, ফোর্ট দেখলাম, বা কোনো একটা মনুমেন্ট দেখলাম, যেগুলো ঐতিহাসিক সময় থেকে রয়েছে, এখনও চলছে, সেটাকে বলে ট্যাঞ্জিবল হেরিটেজ। তো ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল মধ্যে পার্থক্য, ইনট্যাঞ্জিবল হচ্ছে যেটা ছুঁয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। যেমন ধরো কোনো ট্র্যাডিশন হতে পারে, ভ্যালু হতে পারে, কাস্টম, এগুলোকে বলে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। আর ট্যাঞ্জিবল বলতে ধরো কোনো বহু বছরের পুরনো কোনো বিল্ডিং, ঠিক আছে, যার সাথে কোনো ঐতিহাসিক ঘটনা জুড়ে রয়েছে, বা কোনো মনুমেন্ট, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলোকে বলা হয় ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেগুলোকে স্পর্শ করে বা ছুঁয়ে দেখা যায়। তো এরকম কিছু ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো হচ্ছে ট্যাঞ্জিবল। ঠিক আছে, যার একটা লিস্ট করা আছে, পরীক্ষায় খুব দেয় যে কোন ট্যাঞ্জিবল হেরিটেজের নাম, সেটা কোন জায়গায় অবস্থিত। ঠিক আছে, সেটা দিতে পারে, ইয়ারটা মনে রাখার দরকার নেই, কত সালে এটা হয়েছে সেটা মনে রাখার দরকার নেই, জাস্ট কোন নাম এবং কোন স্টেটে রয়েছে সেটা মনে রাখতে হবে। আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে রয়েছে, অজন্তা কেভ, এগুলো সবাই একটা কালচারাল হেরিটেজ। মহারাষ্ট্রে রয়েছে, ইলোরা কেভ কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। তাজমহল রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। গ্রুপ অফ মনুমেন্টস লাইক মহাবালিপুরম তামিলনাড়ুতে রয়েছে। ঠিক আছে, তারপর সান টেম্পল কোনারক কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে। চার্চ অ্যান্ড কনভেন্টস অফ গোয়াতে রয়েছে। ফতেপুর সিক্রি তোমরা জানো উত্তরপ্রদেশে রয়েছে। গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। তারপর কি বলছে, খুজারাও গ্রুপ অফ মাউন্টেন মধ্যপ্রদেশে রয়েছে। গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট পাটাডাকাল কোথায় রয়েছে? কর্ণাটকে। এলিফ্যান্টা কেভ কোথায় রয়েছে? মহারাষ্ট্র। গ্রেট লিভিং ছোলা টেম্পল কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। বুদ্ধিস্ট মনুমেন্ট সাঁচি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এগুলো প্রত্যেকটা কালচারাল হেরিটেজ। হুমায়ুন কম কোথায় রয়েছে? দিল্লিতে, হুমায়ুন টোম। কুতুব মিনার কোথায় রয়েছে? দিল্লিতে। নেক্সট রয়েছে মনুমেন্ট মাউন্টেন রেলওয়ে। মাউন্টেন রেলওয়ে আমরা তিনটে জায়গায় দেখতে পাই, একটা ওয়েস্ট বেঙ্গলে, যেটা আমাদের দার্জিলিং, শিলিগুড়ি দার্জিলিংয়ে চলে। তামিলনাড়ুতে মানে নীলগিরি পাহাড় দিয়ে যেটা চলে। আর একটা হচ্ছে হিমাচল প্রদেশে, যেটা কালকা সিমলা, হিমাচল প্রদেশের নেমে কালকা হয়ে সিমলাতে যেটা যায়, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে মহাবোধি টেম্পল বুদ্ধগয়া কোথায় হচ্ছে? বিহারে। রক শেল্টার ভীমবেটকা কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। তারপর চম্পানের প্রভাগার আর্কিওলজিক্যাল পার্ক কোথায় দেখা যায়? গুজরাটে। লিস্টটা মনে রাখতে হবে, ট্যাঞ্জেবল হেরিটেজ কোথায়, খালি নাম দিয়ে দেবে, তোমাকে ম্যাচিং করতে দিতে পারে। ছত্রপতি শিবাজি টার্মিনাস মহারাষ্ট্রে দেখা যায়। রেড ফোর্ট কমপ্লেক্স কোথায় দেখা যায়? দিল্লিতে। যন্তর মন্তর জয়পুর কোথায় দেখা যায়? রাজস্থানে। হিল ফোর্ট অফ রাজস্থান কোথায় দেখা যায়? রাজস্থানে। ঠিক আছে, রানী কি ভাভ কোথায় দেখা যায়? সেটা হচ্ছে পাঠানকোট, গুজরাট। আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবিদ্যালয়, নালন্দা, বিহার। আর্কিটেকচারাল ওয়ার্ক অফ দ্য লি কর্বিউজিয়ার, চণ্ডীগড়। হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ, গুজরাট। ভিক্টোরিয়ান গোথিক অ্যান্ড আর্ট ডিও এনসেম্বল কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, মুম্বাই। জয়পুর সিটি কোথায় দেখা যায়? সবাই জানো এটা রাজস্থানে। তো এই সমস্ত যে কালচারাল হেরিটেজগুলো, এগুলো ট্যাঞ্জেবল, মনে রাখবে ট্যাঞ্জেবল, কারণ এগুলো প্রত্যেকটাই তুমি ছুঁয়ে দেখতে পারবে। ঠিক আছে, তো এগুলো কোথায় রয়েছে, কোন শহরে, অবশ্যই সেগুলো মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া। মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া তিনটে রেলওয়ে আমরা দেখতে পাই, তোমরা নিশ্চয়ই জানো। একটা দার্জিলিং হিমালয় রেলওয়ে, যেটা মোটামুটি 88 কিলোমিটার শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলে। আরেকটা হয় নীলগিরি মাউন্টেন রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে কোনটা? নীলগিরি হচ্ছে তোমার ধরো এই তামিলনাড়ু থেকে তুমি দেখবে একদম ওই কেরালা, তামিলনাড়ু, ওইগুলোর মধ্যে দিয়ে যায় নীলগিরি অঞ্চলে, মানে একদম পাহাড়ে, এই যে ওয়েস্টার্ন ঘাট দিয়ে যায়, এই ওয়েস্টার্ন ঘাট দিয়ে যায়। ঠিক আছে, তো এটাকে বলে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটা হচ্ছে 46 কিলোমিটার লং। ঠিক আছে, তাহলে সেটা 46 কিলোমিটার লং। আর একটা হচ্ছে কালকা সিমলা, অনেকে সিমলা যায় যখন, কালকা নেমে, কালকা এক্সপ্রেস আছে, বিবেকানন্দ এক্সপ্রেস, ঠিক আছে, তো ওই এক্সপ্রেসে নেমে তখন কালকায় নেমে সেখান থেকে টয় ট্রেনে করে ওপরে যায়, যেটা কালকা সিমলা রেলওয়ে বলে, যেটা 96 কিলোমিটার লং। ঠিক আছে, তাহলে কোনটা সব থেকে বেশি লং? একটা গেল তোমরা দেখলে যে 96, কালকা সিমলাটা সব থেকে বেশি লম্বা। তারপর দার্জিলিং 88 কিলোমিটার। তারপর মাউন্টেন রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে 46 কিলোমিটার। আচ্ছা, দার্জিলিং রেলওয়েটা কত সালে স্টার্ট হয়েছে? 1881। ইম্পর্টেন্ট, কত সালে শুরু হয়েছে?
নীলগিরিটা শুরু হয়েছে 1891, 1891। আর তোমার ধরো কালকা সিমলা রেলওয়ে কবে চালু হয়েছে? কালকা সিমলা রেলওয়ে চালু হয়েছে তোমার ধরো কত সালে? কালকা সিমলা রেলওয়ে চালু হয়েছিল 1903-এ, ঠিক আছে, 1903-তে। তো এই তিনটে মনে রাখবে। তাহলে সব থেকে পুরনো কোনটা? দার্জিলিংয়ের যে টয় ট্রেন, সেটা সবার থেকে পুরনো। এগুলো তিনটেই কিন্তু কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে, টেঞ্চেবল হেরিটেজ, ঠিক আছে। আচ্ছা, ওয়ান র্যাক রেলওয়ে কোনটাকে বলা থাকে? এখানে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটাকে নীলগিরি মাউন্টেন রেলওয়েকে আমরা কি বলি? ওয়ান র্যাক রেলওয়ে। ওয়ান র্যাক রেলওয়ে বলা হয়। ওয়ান র্যাক রেলওয়ে, এই যে র্যাক অ্যান্ড পাইলন রেলওয়ে বলা হয়। কেন বলা হয়? কারণ ওয়েস্টার্ন ঘাট তো খুব খাড়া ঢাল, তো ওখানে চাকার মধ্যে কিছু গিয়ার সিস্টেম লাগানো থাকে, যাতে ঢালবে হুড় করে যাতে নেমে না যেতে পারে, সেই জন্য এখানে ওয়ান র্যাক রেলওয়ে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কিছু ন্যাচারাল কালচার হেরিটেজ রয়েছে যেগুলো প্রাকৃতিক, ঠিক আছে। এরকম জায়গা কিন্তু হতে পারে 7টা রয়েছে টোটাল, মানে যেগুলো প্রাকৃতিক, কোনো মানুষের দ্বারা তৈরি না। আগে যেগুলো ট্যাঞ্জেবল দেখলাম সেগুলো মানুষের দ্বারা তৈরি করা, তো এগুলো হচ্ছে ন্যাচারাল। যেমন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে তোমরা জানো? উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডে আছে তো, না হিমাচল প্রদেশে আছে? একবার দেখে নি। হিমাচল প্রদেশে আছে, বললাম না, হিমাচলে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। গ্রেট হিমালয় কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আসামে, ঠিক আছে, আসামে। কেওলাডিও ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? রাজস্থান, ঠিক আছে। মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে? আসাম। নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। সুন্দরবন কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্টার্ন ঘাট কোথায় রয়েছে? তামিলনাড়ু। আর একটা মিক্সড রয়েছে, যেটা মানুষেরও তৈরি করা এবং প্রাকৃতিকও। সেটা কি? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, 2016-তে, যাকে কালচারাল হেরিটেজ বলে গণ্য করা হয়, ঠিক আছে। এখানে যে সালগুলো দেখছো, এগুলো মানে কালচারাল হেরিটেজ কত সালে তৈরি হয়েছে, মানে এগুলো এমন নয় যে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক 2014-তে তৈরি হয়েছে, তা নয়। 2014-তে একে কালচারাল হেরিটেজে পরিণত করা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিছু ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ রয়েছে, যেগুলো চোখে দেখা যায় না, জাস্ট যেগুলোকে ফিল করতে হয়। এরকম কি? ট্র্যাডিশনস অফ ভেদিক চ্যান্টিং, মানে বুদ্ধরা যে ধ্যান করে, সেই ধ্যানটাকে আমরা বলতে পারি। রামলীলা, একটা রামলীলা অনুষ্ঠান হয় না, বিভিন্ন গ্রামে দেখবে রামায়ণের পালা হয়। তারপর হচ্ছে কুটি আট্টাম সংস্কৃত থিয়েটার, ঠিক আছে। তারপর হতে পারে রামান রিলিজিয়াস ফেস্টিভ্যাল, গাড়োয়াল হিমালয়তে হয় এটা, ঠিক আছে। তারপর হচ্ছে মুধিতিউ রিচুয়াল থিয়েটার ড্রামা অফ কেরালাতে হয় এটা। কালবিলা ফোক সং একটা হয় রাজস্থানে। ছৌ ডান্স হয়, পুরুলিয়ার ছৌ ডান্স নিশ্চয়ই তোমরা জানো, সেটাও একটা কিন্তু ইনট্যাঞ্জেবল কালচার হেরিটেজ, কারণ ছৌ ডান্সটাকে তুমি ছুঁয়ে দেখতে পাবে না, উপভোগ করতে হয়। বুদ্ধিস্ট চ্যান্টিং অফ লাদাখ, লাদাখে যে বুদ্ধিস্টের চ্যান্টিং রয়েছে সেই জায়গাটা। সংকীর্তন, রিচুয়াল সিঙ্গিং, এগুলোকে বলে। ট্র্যাডিশনাল ব্রাস অ্যান্ড কপার ড্রাফট ইউটেন্সিলস মেকিং অ্যামং দ্য থিয়েটার্স অফ জন্দিয়ালা গুরু পাঞ্জাবের লোকদের মধ্যে এই ব্যাপারগুলো হয়। ইউটেন্সিলস মেকিংকে বলা ইনটেঞ্জেবল কালচার হেরিটেজ। আর একটা হতে পারে যোগা, এই যে এখন যোগা আমাদের হয় না, ওই রামদেব বাবা যে যোগা করছে, কুম্ভ মেলা, দুর্গাপুজো তো রিসেন্ট কালচারাল হেরিটেজ ইউনেস্কো ডিক্লেয়ার করেছে, যেটা অ্যাজ এ ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই টপিকটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, যেটা বাকি ছিল। আচ্ছা, একটা বলে দিই, কোন দেশে কতগুলো কালচারাল হেরিটেজ রয়েছে। ইতালিতে কালচারাল হেরিটেজ রয়েছে, ইউনেস্কো বলেছে 57টা। চায়নায় রয়েছে 56টা। জার্মানিতে রয়েছে 50টা। স্পেনে রয়েছে 49, ফ্রান্সে রয়েছে 48। ইন্ডিয়াতে রয়েছে কতগুলো কালচারাল হেরিটেজ? 40, ঠিক আছে। মেক্সিকো কতগুলো রয়েছে? 35 কালচারাল হেরিটেজ মেক্সিকোতে। ইউনাইটেড কিংডমে কতগুলো কালচারাল হেরিটেজ হয়েছে? 33। রাশিয়াতে হচ্ছে 29। ইরানে হচ্ছে 26, ঠিক আছে। জাপান হচ্ছে কত? 25। এগুলো কোন কালচারাল হেরিটেজের কথা বলছে? ট্যাঞ্জেবল না ইনট্যাঞ্জেবল? অবশ্যই ট্যাঞ্জেবল, ঠিক আছে। নেক্সট এটা বলছে ইউএসএতে কতগুলো রয়েছে? 24। ব্রাজিল হচ্ছে কত? 23। কানাডাতে রয়েছে 20। অস্ট্রেলিয়াতে রয়েছে 20। তুর্কিতে রয়েছে 19। গ্রিসে রয়েছে 18। পর্তুগালে রয়েছে 17। পোল্যান্ডে রয়েছে কিতে 16। বেলজিয়ামে রয়েছে, সুইডেনে 15টা। পরীক্ষা হয়তো দিতে পারে যে কোন দেশে বেশি কালচারাল হেরিটেজ, কোন দেশে কম কালচারাল হেরিটেজ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তখন এই ডেটাটা কাজে লাগবে, ঠিক আছে। চলো, তো এটা বাকি ছিল, আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। থ্যাংক ইউ।